আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের এই ভিডিওতে নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 2 দি সেন্স অফ ডি যে কবিতাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি না করে এখনই শুরু করছি। দি সেন্স অফ ডি এটি লিখেছেন চার্লস কিংসলে। তিনি একজন ইংল্যান্ডের কবি ছিলেন। তোমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছ। তিনি 1819 সালের 12 জুন জন্মগ্রহণ করেন এবং 1875 সালের 23 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রিস্ট, ইংল্যান্ডের একটি চার্চের প্রিস্ট ছিলেন। তিনি একটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, একটি সমাজকর্মী বা রিফর্মার ছিলেন। তিনি একজন ঐতিহাসিক ছিলেন, একজন নভেলিস্ট ছিলেন এবং একজন কবি ছিলেন। অর্থাৎ তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। দেখো কতগুলো। তিনি একদিকে প্রিস্ট, ধর্মযাজক, প্রফেসর এবং রিফর্মার, ঐতিহাসিক এবং ঔপন্যাসিক এবং কবি। তিনি যে খ্রিস্টান যে সোশ্যালিজম ছিল তার যে অ্যাসোসিয়েশন এটির সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি মেন্স কলেজের কাজ করেছেন এবং তিনি শ্রমিক কোঅপারেটিভ ছিলেন। কিন্তু এটি ব্যর্থ হলেও তার যে কাজ এটি পরবর্তী রিফর্ম করার জন্য কি করে এটি সাহায্য জুগিয়েছিল। আমরা এবারে কিছু ভোকাবুলারি দেখব। দেখো এখানে প্রথমে রয়েছে অ্যাক্রস। এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। তোমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমি সবসময় তোমাদের বলে থাকি, যখন আমি কোনো টেক্সট বা কবিতা নিয়ে আলোচনা করি তখন তোমাদের বলে থাকি তোমরা কিন্তু ভোকাবুলারি ভালো করে শিখবে এবং সেইটি কোন পার্ট অফ স্পিচ তাও তোমরা কিন্তু মনে রাখবে। এইটি কিন্তু তোমার অত্যন্ত একটি প্রয়োজনীয় বিষয় হবে তুমি যদি ইংরেজিতে ভালো মার্কস পেতে চাও। তাহলে দেখো অ্যাক্রস এটি একটি অ্যাডভার্ব যার অর্থ আড়াআড়ি এবং তার সিনোনিম ক্রিস ক্রস। তারপর হচ্ছে স্যান্ড। স্যান্ড হচ্ছে নাউন, স্যান্ডের অর্থ হচ্ছে বালি এবং যার সিনোনিম ক্রিট। তারপর হচ্ছে ফোম। ফোম হচ্ছে নাউন, এটির অর্থ হচ্ছে ফেনা এবং যার সিনোনিম ফ্রোথ। তারপর হচ্ছে রোলিং। রোল থেকে আইনযুক্ত এটি একটি অ্যাডজেক্টিভ রূপে বসেছে এখানে কবিতাটিতে। রোল অর্থ গড়ানো বা গড়িয়ে চলা, তার অ্যাডজেক্টিভ এটি অ্যাডজেক্টিভ এবং যার অর্থ হবে গড়ানো। এখানে গড়ানো হবে, আকারটি হয়নি, যুক্ত হয়নি, গড়ানো হবে এখানে, যার অর্থ হচ্ছে মুভিং। তারপর হচ্ছে মিস্ট। মিস্ট হচ্ছে একটি নাউন যার অর্থ কুয়াশা এবং যার সিনোনিম ফগ। তারপর দেখতে পাচ্ছ উইড। উইড নাউন, এর অর্থ হচ্ছে আগাছা, যার সিনোনিম ট্র্যাশ। তারপর দেখতে পাচ্ছ ফ্লোটিং। ফ্লোটের সাথে আইএনজি যুক্ত এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। ফ্লোট অর্থ ভাসা বা ভেসে থাকা, আর অ্যাডজেক্টিভ আসে অর্থ সেটা ভাসমান, যার সিনোনিম সুইমিং। তারপর হচ্ছে ট্রেস। ট্রেস একটি নাউন যার অর্থ হচ্ছে কেশগুচ্ছ এবং সিনোনিম প্লেট। তারপর দেখতে পাচ্ছ ড্রাউন্ড। ড্রাউনের V3 অ্যাডজেক্টিভ রূপে বসেছে এখানে
যার অর্থ ডুবা এবং সিনোনিম সাবমার্জড। তারপর দেখতে পাচ্ছি মেইডেন, মেইডেন নাউন, এটি কুমারী অর্থ এবং যার সিনোনিম ভার্জিন। তারপর দেখতে পাচ্ছি অ্যাবভ, অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে উপরে এবং সিনোনিম ওভার। তারপরে হচ্ছে স্টেক, এটি নাউন যার অর্থ কিলক বা বাজিও বলা চলে, যার সিনোনিম ওয়েজ। তারপরে সর্বশেষ দেখতে পাচ্ছ ক্রুয়েল, এটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে নির্দয় এবং সিনোনিম ব্লাডি। তোমরা এবার এই কবিতাটির উচ্চারণ শোনো, উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবে এবং বারবার পড়বে, তোমরাও সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবে। ও মেরি, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home, across the sands of Dee. The western wind was wild and dank with foam, and all alone went she. The western tide crept up along the sand, and over the sand, and round the sand, as far as eyes could see. The rolling mist came down and hid the land, and never home came she. Oh, is it wheat or fish or floating hair, a trace of golden hair, a drowned maiden's hair above the nets at sea? Was never salmon yet that shone so fair among the stacks of Dee. They rode her in across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea. But still the boatmen hear her call the cattle home across the sands of Dee. এবার তোমরা এটির কবিতাটির অর্থ দেখো, আমি আরও একবার করে কবিতাটি পড়ছি এবং অর্থ পড়ছি, তোমরা প্রতিটি লাইন টু লাইন অর্থ পড়বে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ও মেরি, go and call the cattle home, and call the cattle home, and call the cattle home, across the sands of Dee. The western wind was wild and dank with foam, and all alone went she. অর্থ দেখো, ও মেরি যাও গবাদি পশুদের বাড়িতে ডেকে নিয়ে আসো, আর গবাদি পশুদের বাড়িতে ডেকে নিয়ে আসো, আর গবাদি পশুদের বাড়িতে নিয়ে আসো। ডি নদীর বালির ওপার থেকে পশ্চিমা বাতাস ছিল তীব্র এবং ফেনায় ভেজা, আর সে একাই চলে গেল। The western tide crept up along the sand, and over the sand, and round the sand, as far as I could see. The rolling mist came down and hid the land, and never home came she. পশ্চিমের জোয়ার বালির ধার দিয়ে উঠে আসছিল, আর বালির উপর দিয়ে উপরে উঠে আসছিল, আর বালির উপর দিয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছিল যতদূর দেখা গিয়েছিল। ঘূর্ণায়মান কুয়াশা নেমে এসে জমি ঢেকে দিল এবং সে আর কখনো বাড়ি ফিরে আসেনি। Oh, is it wheat or fish or floating hair, a trace of golden hair, adorned maiden's hair above the nets at sea? Was never salmon yet that shone so fair among the stacks of Dee. ও, এটা কি আগাছা নাকি মাছ নাকি ভাসমান চুল, সোনালি চুলের গোছা, ডুবে যাওয়া মেয়ের চুল সমুদ্রে জালের উপরে? স্যামন মাছ আর এক কখনো এত ঝলমল করেনি ডি বাজির মধ্যে। The road her in across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam, to her grave beside the sea. But still the boatmen hear her call the cattle home
অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। তারা তাকে ঘূর্ণায়মান ফেনার ওপারে দাঁড় বেয়ে নিয়ে গেল। নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা, নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা সমুদ্রের ধারে তার কবরের দিকে, কিন্তু এখনও নৌকার মাঝে শুনতে পাচ্ছে যে সে গবাদি পশুদের বাড়িতে ডাকছে ডিয়ের বালির ওপার থেকে। এবার তোমরা কবিতাটির এক্সপ্লেনেশন দেখো। প্রথম যে স্ট্যাঞ্জা রয়েছে সেটির আমি শুধু এক্সপ্লেনেশনটা পড়ছি। দ্য স্যান্ডস অফ ডি is a lyrical poem that tells a tragic tale of loss and longing. It captures the sorrow of a young little girl named Mary who drowned in the sea while bringing her cattle home. It is a tragedy of natural disaster and human faith. In the first stanza, the poem begins with someone's instruction to Mary to bring the cattle back to their home. The repetition emphasizes the importance of this task. The setting is by the sands of the river Dee, suggesting a rural pastoral scene. The wind from the west is strong. The wind from the west is strong and filled with mist and foam from the sea, creating an ominous atmosphere. Mary is alone as she walks, which adds to the sense of unsafe solitude and foreboding. এবার তোমরা দ্বিতীয় যে স্ট্যাঞ্জা রয়েছে, অর্থাৎ এই কবিতাটি জানো 4টি স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জার যে এখানে এক্সপ্লেনেশনটি দেখো। In the second stanza, the tide slowly rises and moves over the sand, repeatedly washing over it. This imagery conveys a sense of the relentless power of nature, suggesting that something dangerous is approaching. A thick mist descends, obscuring the view of the land and making it difficult to see. The line indicates that Mary does not return home, hinting at her tragic fate. এখানে তোমরা তৃতীয় স্ট্যাঞ্জা অর্থাৎ থার্ড স্ট্যাঞ্জা দেখতে পাচ্ছ। দেখো সেটির এক্সপ্লেনেশন। In the third stanza, the fisherman wonders about an object seen floating in the water. It could be wheat, a salmon fish, or perhaps a trace of hair belonging to a drowned girl. The mention of golden hair suggests beauty and innocence, intensifying the loss of Mary and deepening the sense of tragedy. চতুর্থ বা সর্বশেষ স্ট্যাঞ্জাতে দেখো তোমরা এখানে। In the last stanza, the boatmen find Mary and bring her back through the restless, dangerous waves. The repetition of cruel highlights the harshness of the sea and the tragic circumstances of her death. They take her to her final resting place by the sea. Even after her death, the boatmen can still hear Mary's voice calling for the cattle to come home. This haunting image suggests that her spirit of memory lingers on forever, tied to her home and her duties. The poem explores themes of loss, nature's beauty, yet its fierceness, and the tragic consequence of everyday life. শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা যে এক্সপ্লেনেশন আমি দিয়েছি তার অনুবাদ দেখতে পাচ্ছ। দ্য স্যান্ডস অফ ডি একটি গীতিকা কবিতা যা ক্ষতি এবং আকাঙ্ক্ষার একটি করুণ কাহিনী বর্ণনা করে। এটি মেরি নামের একটি ছোট মেয়ের দুঃখের কথা বলা হয়েছে যে তার গবাদি পশুদের বাড়িতে ফিরিয়ে আনার সময় সমুদ্রে ডুবে যায়। এটি প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের ভাগ্যের একটি ট্র্যাজেডি। প্রথম স্তবকটিতে
কবিতাটি শুরু হয় মেরিকে গবাদি পশুদের তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য কারণ নির্দেশে। পুনরাবৃত্তি এই কাজের গুরুত্বকে জোর দেয়। ডি নদীর বালির ধারে অবস্থিত পরিবেশ যা একটি গ্রামীণ পশুপালনমূলক দৃশ্যের ইঙ্গিত দেয়। পশ্চিম দিক থেকে প্রবল বাতাস এবং সমুদ্রের কুয়াশা এবং ফেনায় ভরা, যা একটি অশুভ পরিবেশ তৈরি করে। মেরি হাঁটার সময় একা থাকেন, যা অনিরাপদ, একাকিত্ব এবং ভবিষ্যৎবাণীর অনুভূতি যোগ করে। দ্বিতীয় স্তবকটিতে জোয়ার ধীরে ধীরে উঠে আসে এবং বালির উপর দিয়ে বয়ে যায়, বারবার তার উপর দিয়ে ভেসে যায়। এই চিত্রকল্পটি প্রকৃতির অদম্য শক্তির অনুভূতি প্রকাশ করে, যা ইঙ্গিত দেয় যে বিপজ্জনক কিছু এগিয়ে আসছে। একটি ঘন কুয়াশা নেমে আসে, যা ভূমির দৃশ্যকে আড়াল করে দেয় এবং দেখা কঠিন করে তোলে। লাইনটি ইঙ্গিত দেয় যে মেরি বাড়ি ফিরে আসেন না, তার কারণ করুণ পরিণতির ইঙ্গিত দেয়। এবার তৃতীয় স্তবকটিতে জেলেরা জলে ভাসমান একটি বস্তু সম্পর্কে ভাবছেন। এটি আগাছা, স্যামন মাছ অথবা সম্ভবত ডুবে যাওয়া মেয়ের চুলের একটি বৃন্ত হতে পারে। সোনালি চুল এর উল্লেখ সৌন্দর্য এবং নির্দোষতার ইঙ্গিত দেয়, যা মেরির মৃত্যুকে তীব্র করে তোলে এবং ট্র্যাজেডির অনুভূতিকে আরও গভীর করে তোলে। শেষ স্তবকটিতে মাঝিরা মেরিকে খুঁজে পায় এবং অস্থির বিপজ্জনক ঢেউয়ের মধ্য দিয়ে তাকে ফিরিয়ে আনে। নিষ্ঠুর শব্দের পুনরাবৃত্তি সমুদ্রের কঠোরতা এবং তার মৃত্যুর করুণ পরিস্থিতি তুলে ধরে। তারা তাকে সমুদ্রের ধারে তার শেষ বিশ্রামস্থলে নিয়ে যায়। তার মৃত্যুর পরেও মাঝিরা এখনও মেরির কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে গবাদি পশুদের ঘরে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। এই ভুতুড়ে চিত্রটি ইঙ্গিত দেয় যে তার আত্মা বা স্মৃতি চিরকাল তার বাড়ি এবং তার কর্তব্যের সাথে আবদ্ধ থাকে। কবিতাটিতে ক্ষতি, প্রকৃতির সৌন্দর্য থাকা সত্ত্বেও এর তীব্রতা এবং দৈনন্দিন জীবনের করুণ পরিণতির বিষয়বস্তু অন্বেষণ করে। এবার তোমরা অ্যাক্টিভিটি বিতে দেখতে পাচ্ছ অ্যান্সার দিস কোশ্চেন্স, অর্থাৎ এখানে যে 5টি প্রশ্ন রয়েছে সেই 5টি প্রশ্নের উত্তর তোমরা দিবে। দেখো প্রথম প্রশ্নটি দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন মেরি ওয়ান্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। আবার বলছি, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক ওয়েন মেরি ওয়ান্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। মেরি যখন গবাদি পশুদেরকে আনতে যায় তখন আবহাওয়া কীরকম ছিল? দেখো উত্তরটি, When Mary went to call the cattle home, the weather was wild and dank with a strong eastern wind and rising tides, creating a misty and foreboding atmosphere. দ্বিতীয় প্রশ্নটি দেখো, look at some words, phrases and sentences that have been repeated several times. Explain why the poet described the sea. অর্থাৎ কবিতাটিতে তোমরা বেশ কিছু লাইন দেখেছো, বেশ কিছু ওয়ার্ড দেখেছো, বারবার এসেছে। এটি কেন কবি বলেছেন? লাইনগুলো তোমরা কবিতা থেকে দেখে নিবে, ওয়ার্ডগুলো দেখে নিবে যেটা বারবার রয়েছে, যেমন ক্রুয়েল ফর্ম, হাংরি ফর্ম, এই জাতীয় ওয়ার্ডগুলো তোমরা দেখবে। তো উত্তরটি দেখো, ইন দ্য পোয়েট্রি রিপিটিশন ইজ রিপিটিং ওয়ার্ডস, ফ্রেজেস, লাইন্স অর স্ট্যান্জাস. Stanzas are groups of lines that are together. Repetition is used to emphasize a feeling or idea, create rhythm, and or develop a sense of urgency. অর্থাৎ এখানে কবিতার মধ্যে রিপিটিশন দেখেছ, তা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ, লাইন বা স্ট্যান্জা দেখেছ, যেগুলো হচ্ছে গ্রুপ অফ লাইন্স যা একত্রে দেওয়া রয়েছে, এবং এগুলো জোর কোনো ধারণাকে, অনুভূতিকে জোর দিয়ে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন দেখো, হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সি। কবি এই সাগরটাকে কিভাবে বর্ণনা করেছেন? টু ডেসক্রাইব দ্য সি, দ্য পোয়েট হ্যাজ পার্সনিফাইড ইট. হি হ্যাজ ইউজড ওয়ার্ডস লাইক ক্রুয়েল, ক্রলিং, ফোম, hungry, etc. to express the movement of the sea. এবার 4 নম্বর প্রশ্নে দেখো, narrate the story of Mary in your own words. অর্থাৎ মেরির গল্পটা তুমি তোমার নিজ ভাষায় বর্ণনা করো। যেটি অলরেডি তোমাদের
যে আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম তার মধ্যে একটু বিশদভাবে এসেছে, তাহলে এখানে একটু দেখো তার সংক্ষিপ্ত। The Sands of Dee is a lyrical poet that tells a tragic tale of loss and longing. It captures the sorrow of a young little girl named Mary who drowned in the sea while bringing her cattle home. With someone's instruction, she goes to bring the cattle back to their home. The setting is by the sands of the river Dee. The wind from the west is strong and filled with mist and foam from the sea, creating an ominous atmosphere. Mary is alone as she walks, which adds to the sense of unsafe solitude and foreboding. The tide slowly rises and moves over the sand, repeatedly washing over it. A thick mist descends, obscuring the view of the land and making it difficult to see. Mary does not return home, hinting at her tragic fate. The fishermen wonder about an object seen floating in the water. It could be weed, a salmon fish, or perhaps a trace of hair belonging to a drowned girl. The mention of golden hair suggests beauty and innocence, intensifying the loss of Mary and deepening the sense of tragedy. The boatmen find Mary and bring her back through the restless, dangerous waves. The repetition of cruel highlights the harshness of the sea and the tragic circumstances of her death. They take her to her final resting place by the sea. Even after her death, the boatmen can still hear Mary's voice calling for the cattle to come home. This haunting image suggests that her spirit or memory lingers on, forever tied to her home and her duties. The poem explores themes of loss, nature's beauty, yet its fierceness, and the tragic consequence of everyday life. আমরা এবার সর্বশেষ প্রশ্নটি দেখব। Suppose you are walking on the shore with a couple of your friends while Mary was drowning. Describe what you would have done. উত্তরটি দেখো। Some of us who knew how to swim could rush to the sea to help her from drowning. Besides, we could shout saying, "Help, help," to gather local people to assist us. Finally, we could have saved her from drowning. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবদের নিকট, যাতে তারাও এটি থেকে উপকৃত হতে পারে। এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব যদি করে না থাকো সাবস্ক্রাইব করবে। তাহলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।